আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ক্লাসটা হতে যাচ্ছে মূলধন ও মুনাফাজিত লেনদেনের ম্যাথ সলভিং এর উপর। গত ক্লাসে আমরা এই অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে একটা কথা বলি, আজকে যেই টাইপের অঙ্কগুলো করাবো না, যে অঙ্কগুলো সলভ করাবো, এই টাইপের অঙ্ক থেকে টেস্ট পরীক্ষা অবশ্যই একটা কোশ্চেন আসবে। সো ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে। স্যার কথা না বেরিয়ে চলো ক্লাসটা শুরু করি। বোর্ডে একটা অঙ্ক তোলা আছে, দেখো। প্রথমে আগে প্রশ্নটা পড়িনি, কি চাইছে আমাদের, কি করতে হবে। প্রথমে দেখো, মূলধন জাতীয় আয় নির্ণয় করো। মূলধন জাতীয় আয় নির্ণয় করো। আচ্ছা চলো প্রশ্নটা পড়ি। প্রথমে দেখো, 1 তারিখে বা 1 নম্বরে ব্যবসায়ের মূলধন আনয়ন 2,70,000 টাকা। এটা কি মূলধন জাতীয় প্রাপ্তি। 10% বার্তায় পণ্য ক্রয়। মুনাফা জাতীয় ব্যয়। বৈদ্যুতিক সরঞ্জাম ক্রয় এবং এর বহন খরচ। এটা কি মূলধন জাতীয় ব্যয়। কিন্তু আমি বলছিলাম কি, স্থির সম্পদ ক্রয়ের আনুষঙ্গিক সকল খরচ কিন্তু ওর সাথে যোগ হবে। দেন পুরাতন ডেলিভারি ভ্যান বিক্রয় 18,000 টাকা, যার ক্রয় মূল্য 12,000 টাকা। এই যে একটা বিক্রয় করছে, এটা কিন্তু আমাদের ক নম্বরের অ্যান্সার। আচ্ছা পরবর্তী পড়ি। বিনিয়োগের সুদ বাবদ প্রাপ্তি 6,000 টাকা, অনাদেয় 3,000 টাকা। আচ্ছা সুদ বাবদ প্রাপ্তি মানে কি মুনাফা জাতীয় আয়। অনাদেয় মানে কি বকেয়া আছে 3,000 টাকা, শেষ। শিক্ষানব ইসলামী, এটা আমাদের জন্য একটা আয়, মুনাফা জাতীয় আয়। 5% ভাট্টায় 2 লক্ষ টাকার পণ্য বিক্রয়, 50% নগদ, অর্থাৎ নগদের দ্বারে পণ্য বিক্রয় করছে, মুনাফাচিত আয়। ব্যবসার আধুনিকরণের জন্য নগদের প্রদান 80,000 টাকা, এটা একটা মূলধন জাতীয় ব্যয়। আচ্ছা এটা কেন মূলধন জাতীয় ব্যয়? মনে করো একটা ব্যবসাটা আধুনিকরণ, ডিজিটালাইজ করছে, এক কথায় ডিজিটালাইজ করছে। এর থেকে সুবিধাটা বা বেনিফিটটা তোমার 1 বছর বেশি না, বেশি তো, এই জন্য কি মূলধন জাতীয় ব্যয়। এখন দেখো কত কি বলছিল, আয় নির্ণয় করো, মূলধন জাতীয় আয় নির্ণয় করো। এই যে এটা আমরা কি, এই যে 4 নম্বর পেয়েছিলাম না, যে পুরাতন ডেলিভারি ভ্যান বিক্রয় কত 18,000 টাকা। আমি বলছিলাম কি প্রাপ্তি কত 18,000 টাকা, কারণ কি যেই টাকাটা আমি বিক্রয় করে পাবো বা এককালীন যে টাকাটা পাবো, মূলধন জাতীয় প্রাপ্তি। আর মূলধন জাতীয় প্রাপ্তি আয় এগুলো কি আমরা বেসিক ক্লাস আলোচনা করছিলাম। সো প্রাপ্তি কত, যে ক নম্বর যদি বলো, ওকে, তোমার প্রাপ্তি বা মূলধন জাতীয় প্রাপ্তি লিখতে পারো। মূলধন জাতীয় প্রাপ্তি কত ছিল, 18,000 টাকা, 18,000। এখন মাইনাস কি করবা, এর কি করবা, এই যে ক্রয় মূল্য বাদ দিবা। ক্রয় মূল্য কত এর, ক্রয় মূল্য কত 12,000 টাকা। তাহলে এই যে 18 থেকে 12,000 বাদ দিলে থাকে কত 6,000 টাকা। এটা কি তোমার, কি বলো, এইটা আমার কি মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় আয়, ঠিক আছে। কর্ম তো বুঝতে পারছি। এখন আমরা খ নম্বরে চলে যাই। আচ্ছা কত কি বলছে দেখো, বিশদ আয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। কেন জানি মনে হচ্ছে ভাই এই অঙ্কটা টেস্ট পরীক্ষা অবশ্যই আসবে, মনে হচ্ছে চলে আসবে। দেখো বিশদ আয় বিবরণী কি, এটা আমরা আর্থিক বিবরণীতে করাবো। জাস্ট তারপর একটু হালকা বলে দিই, বিশদ আয় বিবরণী কি, যেখানে আমরা বা আয় থেকে ব্যয় বাদ দিই, তাই তো। আয় থেকে ব্যয় বাদ দিয়ে আমরা কি করি, তোমার নিট মুনাফা বা নিট ক্ষতিটা বের করি। নিট মুনাফা বা নিট ক্ষতি, নিট মুনাফা বা ক্ষতিটা বের করি। এই বিশ্বতা বিবরণী কেন প্রস্তুত করা হয়, একটা নির্দিষ্ট সময় প্রতিষ্ঠানের লাভ কত বা নিট মুনাফা বা নিট ক্ষতি জানার জন্য এটা প্রস্তুত করা হয়। এটা আর্থিক বিবরণীর একটা পার্ট, ঠিক আছে। এখন কি কি জিনিস আসবে এখানে, আসবে কি আয় এবং ব্যয়গুলো আসবে। সো চলো শুরু করা যাক। আচ্ছা দেখো ছকটা করে নাও, তারিখ, বিবরণ, টাকা টাকা, তাই তো। আচ্ছা তোমরা লিখে নিও। দেখো বিশ্বতা বিবরণ অন্তর্ভুক্ত হবে না, হবে এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। মূলধন আনয়ন প্রাপ্তি ছিল, মূলধন জাতীয় প্রাপ্তি, আয় ব্যয় কিছু না। 10% বার্তায় পণ্য ক্রয়, এটা কিন্তু একটা ব্যয়, এটা অন্তর্ভুক্ত হবে তো ব্যয়। সো কত নম্বর, 2 নম্বর, পণ্য ক্রয়, পণ্য ক্রয়। আচ্ছা পণ্য ক্রয় কত 10% বার্তায়, সো 1,20,000-এর কত 10%, কত 12,000 টাকা। 1,20,000 থেকে 12,000 বাদ দিলে কত থাকে, 1,08,000 টাকা, রাইট। দেন দেখো বৈদ্যুতিক সরঞ্জাম ক্রয় ও বহন খরচ, এটা কি মূলধন জাতীয় ব্যয়। আয় ব্যয় সম্পর্ক নাই, মূলধন জাতীয় ব্যয়, ওকে। পুরাতন ডেলিভারি ভ্যান বিক্রয় 8,000 টাকা, যার ক্রয় মূল্য 12,000 টাকা। এখানে একটা আয় হয়েছিল মনে আছে, 8,000 টাকা বিক্রয় করছি, বাট ক্রয় মূল্য ছিল কত
12,000 টাকা, আয় করছি কত 6,000 টাকা, আসবে কিন্তু এটা। পুরাতন ডেলিভারি ভ্যান বিক্রয় 6,000 টাকা। তারপর দেখো বিনিয়োগের সুদ বাবদ প্রাপ্তি 6,000 টাকা। সুদ বাবদ প্রাপ্তি এটা কি তোমার মুনাফা জাতীয় আয়, এটা কিন্তু আসবে। সুদ বাবদ প্রাপ্তি কত 6,000 টাকা এবং অনাদায়ী 3,000 টাকা। সো বি, বিনিয়োগের সুদ 6,000 আর তোমার যোগ হবে কত 3,000, বকেয়া ছিল 3,000। সো 6 3 কত 9,000। তারপর দেখো শিক্ষানবিশ স্যালামি, এটা কিন্তু আমার জন্য এক প্রকার আয়। সো এটা আসবে শিক্ষানবিশ স্যালামি কত হাজার তোমার 40,000 টাকা। শিক্ষানবিশ স্যালামি 40,000 টাকা। দেখো 5% বার্তায় 2 লক্ষ টাকার পণ্য বিক্রয়, যার 50% নগদে পণ্য বিক্রয় করছে, মুনাফাচিত আয় হয়েছে। ধারেও নগদে পণ্য বিক্রয় করছে, সমস্যা কি? আমার আসবে কত এটা তোমার 7 নম্বর, পণ্য বিক্রয় নগদে ও ধারে পণ্য বিক্রয়। দেখো পণ্য বিক্রয়, আচ্ছা এখন আছে 5% ভাট্টায়। সো 2 লাখের 5% কত খুঁজে বের করো। তোমার 2 লাখের 5% কত, 2 লাখের 10% কত 20,000, 5% কত 10,000 হবে না? 1,90,000 টাকা। এন্ড যোগ করো তাহলেই হয়ে যাবে। আচ্ছা ক্যালকুলেটর না একসাথে। প্রথমে কত ছিল 1,08,000, দেন 60,000, 9,000, 40,000 এবং তোমার 1,90,000, টোটাল কত 4,07,000 টাকা। 4,07,000 টাকা। এটাই কি আমার যে বিশ্বতার বিভিন্ন অন্তর্ভুক্ত হবে এরকম লেনদেনের মোট পরিমাণ, ঠিক আছে। ওকে, এখন আমরা গতে চলে যাই। এই অঙ্কটা কেন জানি মনে হচ্ছে এবার বোর্ড টেস্ট পরীক্ষা চলে আসবে, বুঝছো? সো একটু গুরুত্ব দিয়ে অঙ্কটা করতে হবে, কারণ অঙ্ক একটু কঠিন আছে। এই টাইপের অঙ্ক সচরাচর বোর্ডে আসে না। এখন দেখ গতে কি বলছে, গটা তো তোমরা সবাই পারবা, রাইট? এটা সবাই পারবা। দেখো মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় প্রাপ্তি ও ওর ব্যয় নির্ণয় করো, অর্থাৎ মূলধন জাতীয় প্রাপ্তি নির্ণয় করা লাগবে আর মূলধন জাতীয় ব্যয় নির্ণয় করা লাগবে। প্রাপ্তির আগে নির্ণয় করি, দেখো ওকে, দেখো প্রথমে কি মূলধন জাতীয় প্রাপ্তি, আমি শুধু তারিখটা লিখবো, তোমরা বিবরণটা ঠিকভাবে লিখে নিও, ঠিক আছে। মূলধন জাতীয় প্রাপ্তি, প্রাপ্তি কি কি আছে দেখো। 1 তারিখ ব্যবসার মূলধন আনয়ন, এটা কি প্রাপ্তি না? কেন প্রাপ্তি আজকে বলবো না, বেসিক ক্লাস সব আলোচনা করে হয়েছে। 2,70,000 টাকা। দেন বৈদ্যুতিক সরঞ্জাম ক্রয়, এটা কি আমার মূলধন জাতীয় ব্যয়। ডেলিভারি ভ্যান বিক্রয়, এই যে মূলধন জাতীয় প্রাপ্তি 18,000 টাকা। 18,000 টাকা। ওকে, দেন আছে কি বিনিয়োগ সুদ বাবদ প্রাপ্তি, এটা মুনাফাজিত আয়। দেন আছে তোমার এখানে আর কিছু নাই, প্রাপ্তি দুইটাই আছে তোমার। 2,70,000 আর 18 কত 2,88,000 টাকা, 28,000 টাকা, তাই তো। এটা এখানে ক্লোজ। এন্ড নেক্সট আমরা চাইছি কি তোমার মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় তোমার মূলধন জাতীয় ব্যয় চাইছি, তাই তো। দেখো মূলধন জাতীয় ব্যয় কি কি আছে তোমার, দেখো 3 নম্বর আছে বৈদ্যুতিক সরঞ্জাম ক্রয়। বৈদ্যুতিক সরঞ্জাম ক্রয় ও এর বহন খরচ, ক্রয় ছিল 60,000 টাকা, বহন খরচ 3,000 টাকা, 63,000 টাকা আসবে। 63,000। দেন আছে তোমার আছে কি দেখো বিনিয়োগ সুদের মুনাফিত আয় হবে, ডেলিভারি ম্যান বিক্রয়টা আমি দিয়ে দিচ্ছি, শিক্ষণ সেলের মুনাফিত আয়, নগদে বিক্রয় এটাও আমার আয়। এই যে লাস্ট ওয়ান ব্যবসায়ের আধুনিকরণের জন্য নগদে প্রদান, এটা কি আমার মূলধন জাতীয় ব্যয়। একেবারে লাস্টটা দেখো তোমার 80,000 টাকা। যোগ করো 1,43,000 টাকা হবে, 8 6 14 না, 1,43,000 টাকা। ওকে, সো এটা ছিল আমাদের প্রথম ম্যাথটা। চলো আমরা এখন সেকেন্ড ম্যাথে চলে যাই।
আজকে আমরা বেশি ম্যাথ সলভ করো না, কারণ এখান থেকে তোমার সেম ক্যাটাগরি ম্যাথই আসে, তিনটা ম্যাথ করলে হয়ে যাবে। চলো সেকেন্ড ম্যাথে কি বলছে দেখা যাক। প্রথমে বলছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এই অঙ্কটা তো অবশ্যই আসবে, এইটা আমাদের ক নম্বর অবশ্যই থাকে, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। দেন খতে বলছে কি মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়। সো মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয় একেবারে সহজ, তাই না? দেন আসবে তো 3 লক্ষ টাকা বিক্রি হলে প্রাপ্তি কত, আয় কত, সিম্পল, শিখেছি না? ওকে, প্রশ্ন পড়া যাক। চলো, 1 তারিখ বলছে আসবাবপত্র ক্রয় 2 লক্ষ টাকা, আসবাবপত্র ক্রয় 2 লক্ষ টাকা, আসবাবপত্রের পরিবহন বাবদ 20,000 টাকা ভাড়া প্রদান, বিজ্ঞাপন 1.5 লক্ষ টাকা 5 বছরের। আচ্ছা, আসবাবপত্র করে কি আমার মূলধন জাতীয় ব্যয়, আর বলছিলাম কি যে ইস্তেসমত করে আনুষঙ্গিক খরচ কিন্তু ওর সাথে যোগ হবে, সো 20,000 টাকা যোগ হবে। বিজ্ঞাপন আমার কি মুনাফাচিত ব্যয়, বাট বিজ্ঞাপনটা আমার 1 বছর অধিক 5 বছর, এটা আমার কি বিলম্বিত বিজ্ঞাপনে যাবে, রাইট? বিলম্বিত বিজ্ঞাপন তোমার 4 বছরটা যাবে, কেন যাবে বুঝে দিচ্ছি। জমি ক্রয় রেজিস্ট্রেশন বাবদ ব্যয় 1 লক্ষ টাকা, মূলধন জাতীয় ব্যয়। যন্ত্রপাতি ক্রয় মূলধন জাতীয় ব্যয়, প্রচারণা বাবদ ব্যয় মুনাফা জাতীয় ব্যয়। এখন নতুন পণ্য তৈরি গবেষণা ব্যয়, ভাই বলছিলাম না ভাই, 3টা উদাহরণ শিখেছিলাম লাস্ট ক্লাসে, এটা কিন্তু আমার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিদ্যুৎ বিল মুনাফা জাতীয় ব্যয়, মনিহারি বাবদ ব্যয় মুনাফা জাতীয় ব্যয়, বেশিরভাগই মুনাফা জাতীয় ব্যয়, তাই না? আচ্ছা, বিলম্বিত বিজ্ঞাপনে কি কি আসবে দেখো। কি কি আসবে দেখো, প্রথমে 6 তারিখ বিজ্ঞাপন, বিজ্ঞাপন আমার মুনাফাচিত ব্যয় না, ব্যয় কি তো, তাই না? এখন হচ্ছে বিজ্ঞাপন 5 বছরে কত টাকা, 1.5 লক্ষ টাকা। সো এই 1.5 লক্ষরে আমরা 5 দ্বারা ভাগ করো, ভাগ 5, কত আসে? 30,000 টাকা করে আসে, তাই তো? 30,000 টাকা। সো 1 বছরেরটা আমার মুনাফাচিত ব্যয়তে যাবে, আর বাকি যে 4 বছরটা থাকবে এটা কি বিলম্বিত মুনাফাচিত ব্যয়। সো কত, 1,20,000 টাকা, তাই না? 1,20,000 টাকা। দেন বলছে তোমার আরেকটা আছে না, এই যে নতুন পণ্যের গবেষণা ব্যয় 25 তারিখ, নতুন পণ্যের গবেষণা ব্যয় কত, 70,000 টাকা, 70,000 টাকা কত, 1,90,000 টাকা, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় শেষ। এন্ড দেখো আমার খতে কি বলছে, দেখো মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। সো আমরা দেখো মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয় প্রথমে আছে দেখো আসবাবপত্র ক্রয় 1 তারিখ 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, তাই তো? দেন আসবে তো পরিবহন বাবদ ভাড়া, এটাও আসবে, পরিবহন ভাড়া 20,000 টাকা, এটা আসবে তো, আসবে না? 20,000 টাকা। দেন আছে জমি ক্রয় রেজিস্ট্রেশন ব্যয়, কত তারিখ এটা ছিল, 11 তারিখ, জমি ক্রয় রেজিস্ট্রেশন ব্যয় 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। যন্ত্রপাতি ক্রয় এটা আসবে তোমার 1,60,000 টাকা। দেন তোমার আর কিছু নাই, এই চারটার যোগফল কত আসে দেখো, 2,20,000, 3,20,000, তোমার 4,80,000 টাকা আসে, 4,80,000 টাকা। এটা কি আমার মূলধন জাতীয় ব্যয়, তাই তো? এখন দেখো আমার মুনাফা জাতীয় ব্যয় কি কি আছে দেখো। মুনাফা জাতীয় ব্যয়টা দ্বারা আমি এখানেই করাই দিই, এটা তো তুলছো তাই না? মুনাফা জাতীয় ব্যয় কি কি আছে, শুধু এখানে মুনাফা লিখে দাও। মুনাফা জাতীয় ব্যয় কি কি আছে দেখো, প্রথমে আছে তোমার বিজ্ঞাপন, বিজ্ঞাপনটা আসবে তাই না, 1 বছর আসবে না, বিজ্ঞাপন। সেম ওয়েতে 1.5 লাখ টাকারে তোমার 5 দ্বারা ভাগ দিতে হবে, 30,000 টাকা, 1 বছর টাকাটা আসবে। দেন তোমার এই যে প্রচারণা বাবদ ব্যয় 15 তারিখ, প্রচারণা বাবদ ব্যয়
তোমার 4,000 টাকা। দেন তোমার আছে বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিল তোমার 5,000 টাকা। মণিহারি বাবদ ব্যয় 3,000 টাকা, 30 তারিখ 3,000 টাকা, যোগ করে দাও। 30, 34, 37, 42,000 টাকা। এটা কি আমার মুনাফা জাতীয় ব্যয়। দেন আমাদের লাস্ট ওয়ান, গতে কি বলছে দেখো, এই অঙ্কটা কিন্তু আসে আমাদের, গতে অঙ্কটা আসবে। আচ্ছা দেখো, গতে কি বলছে আমার, আসবাবপত্র 3 লক্ষ টাকায় বিক্রয় হলে প্রাপ্তি কত, আয় কত। আমরা জানি কি 3 লক্ষ টাকা এই জিনিসটা কি, একটা টাকাটা পাইছি না বিক্রি করে, এই টাকাটি কি আমার মূলধন জাতীয় প্রাপ্তি। এখন এই প্রাপ্তির টাকাটা থেকে আমরা ওই যে এই আজতের ক্রয় মূল্যটা বাদ দেব, তাহলে যে গ্যাপটা বা পার্থক্যটা হবে এটা কি আমার মূলধন জাতীয় আয়। সহজ না? জাস্ট এখন দেখো কিভাবে করতে হয়। দেখো আমরা লিখবো কি এখন, মূলধন জাতীয় প্রাপ্তি কত, মূলধন জাতীয় প্রাপ্তি। প্রাপ্তি আমার 3 লক্ষ টাকা আমরা জানি। সো আমরা লিখবো কি আসবাবপত্র বিক্রয়, আসবাবপত্র বিক্রয় কত, 3 লক্ষ টাকা। এটা কি আমার মূলধন জাতীয় প্রাপ্তি, তাই তো। এখন আছে আয় কত, তাহলে আয়টা আমরা নির্ণয় করি এখন, মূলধন জাতীয় আয়। এই প্রাপ্তি টাকা থেকে ব্যয়টা বাদ দিলে আমার আয়টা বের হয়ে আসবে। আয় কত দেখো, আচ্ছা আজ যদি বিক্রয় ছিল কত, বিক্রয় ছিল তোমার 3 লক্ষ টাকা, তাই তো 3 লক্ষ টাকা ছিল। এখন বাদ দিব বা মাইনাস করবে কি আজবতের ক্রয় মূল্য বা অর্জন মূল্য, ক্রয় মূল্য বা অর্জন মূল্য, তুমি যে কোনো একটা লিখতে পারো, ক্রয় মূল্য বা অর্জন মূল্য আসবাবপত্র, তাই তো। এখন ক্রয় মূল্য অর্জন মূল্য কি, অর্থাৎ আসবাবপত্রের ক্রয় কত, ক্রয় মূল্যটা কত ছিল, বা তোমার আসবাবপত্রের সাথে আর রিলেটেড কিছু খরচপাতি ছিল কিনা, আনুষঙ্গিক খরচ থাকতে পারে, যেমন আসবাবপত্র পরিবহন ভাড়া, সংস্থাপন খরচ, এগুলো থাকতে পারে না। সো এটা দেখো কি কি ছিল আমাদের। সো মিলে তোমার আসবাবপত্র ছিল তোমার 20,000 টাকা, 2 লক্ষ টাকা, সরি। আসবাবপত্র ক্রয় কত ছিল, 2 লক্ষ টাকা ছিল, রাইট, 2 লক্ষ টাকা। দেন তোমার জাস্ট ভাড়া ছিল কত, 20,000 টাকা। ভাড়া বা পরিবহন ভাড়া, পরিবহন লিখে নাও তোমরা, পরিবহন 20,000 টাকা। তাহলে হইলো কত, আর তো কিছু নাই, 2,20,000, রাইট, 2,20,000 টাকা। এটা কি ক্রয় মূল্য বা অর্জন মূল্য, এটা কি বিক্রয় মূল্য বা প্রাপ্তি। এই প্রাপ্তির থেকে মেশিনের আসবাবপত্রের ক্রয় মূল্যটা বাদ দিবা, তাহলে কেমন মূলধন এটা বের হয়ে আসবে। 3 লাখ থেকে 2,20,000 দিলে কত থাকে, 80,000 টাকা। এটা কি আমার মূলধন জাতীয় আয়, ঠিক আছে। এখন আমাদের লাস্ট অঙ্ক, এই অঙ্কটা এই 3টা টাইপের অঙ্ক থেকে আসে তোমার, সেই লাস্ট অঙ্কটা সলভ করলে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। যারা ইউটিউব থেকে ক্লাসটা করবা তার একটু প্লেব্যাক স্পিডটা বাড়িয়ে নিবা, জাস্ট। আচ্ছা দেখো কি এটা কোন কোশ্চেন। প্রথমে দেখো কি কি লাগবে আমাদের, মূলধনিত ব্যয় নির্ণয় করা সহজ, মুনাফাজিত প্রদান ও ব্যয় একটু নতুন, মুনাফাজিত প্রাপ্তি হয় সব বোঝানো হয়েছে। জাস্ট এখন কোশ্চেনটা পড়ি। দেখো যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি ক্রয় কি মূলধন জাতীয় ব্যয়, পণ্য ক্রয় মুনাফা জাতীয় ব্যয়, রেজিস্ট্রেশন ব্যয় মূলধন জাতীয় ব্যয়, বেতন প্রদান মুনাফা জাতীয় ব্যয়, বিদ্যুৎ বিল মুনাফা জাতীয় ব্যয়, অবচয় কি জিনিস, অবচয় মুনাফা জাতীয় ব্যয়, প্রত্যেক বছর অবচয় হয় না, মুনাফা জাতীয় ব্যয় হবে। বিনিয়োগের সুদ প্রাপ্তি, এখানে একটু ঝামেলা আছে, তাই না। এটা কেমন মুনাফা, মুনাফা জাতীয় আয়, পণ্য বিক্রয় মুনাফা জাতীয় আয়, বাড়ি ভাড়া প্রদান মুনাফা জাতীয় ব্যয়। এখন এই যে এখানে ঝামেলা, কমিশন প্রাপ্তি কি মুনাফা জাতীয় আয়। তো চলো শুরু করা যাক, কত কি বলছে দেখো। আচ্ছা একটা ছক দিয়ে কাজ সারিয়ে দেবো, দাঁড়াও। ওকে দেখো প্রথমে আমরা কি মূলধন জাতীয় ব্যয় লাগবে,
মূলধন জাতীয় ব্যয়। কি কি আছে দেখো, মূলধন জাতীয় ব্যয় একেবারে সহজ। তোমার যন্ত্রপাতি ক্রয় আছে, যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি ক্রয় কত? 18,000 টাকা। ওকে, 18,000 টাকা। পণ্য ক্রয়, আচ্ছা এটা আসবে না। রেজিস্ট্রেশন বাবদ, জমি রেজিস্ট্রেশন ব্যয়, জমির রেজিস্ট্রেশন ব্যয়, জমি রেজিস্ট্রেশন ব্যয় কত তোমার? 7 লক্ষ টাকা। দেন বেতন প্রদান, বিদ্যুৎ বিল আসবে না। আর তো কিছু নাই, আছে? দেখো তোমরা দেখো, না আর কিছু নাই। সো 7,18,000, 7,18,000, তাই তো? এটা মেবি 1,80,000 কথা ছিল নাকি? আচ্ছা, 7,18,000, এটা কি আমার তোমার মূলধন জাতীয় ব্যয়। এখন আমরা খতে কি বলছে একটু দেখো তো তোমরা, খতে কি বলছে? খতে কি বলছে দেখো, খতে বলছে মুনাফাজিত প্রদান ও ব্যয় নির্ণয় করো। আচ্ছা, মুনাফাজিত প্রদান আর ব্যয়টা কি দেখো। মুনাফাজিত প্রদান হলো যে পেটা এক ক্লিন দিয়ে দেওয়া হয়, এখানে অগ্রিম থাকতে পারে, বকেও থাকতে পারে। আর ব্যয়টা কি তোমার চলতি বছরে কতটুকু ব্যয় হয়েছে এইটা। ওকে, মানে সংশ্লিষ্ট বছর বা চলতি বছরে যতটুকু ব্যয় হয়েছে এইটাই। সো অঙ্কটা শুরু করি, যেখানে বলছে তোমার মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় প্রথমে আছে কি দেখো, পণ্য ক্রয়। পণ্য ক্রয় তোমার একটা কি মুনাফা জাতীয় ব্যয় না? ওকে, কত হাজার? 5 লক্ষ টাকা। জাস্ট এটা কি মুনাফা প্রদান? হ্যাঁ, এটা প্রায় সিমিলার, জাস্ট 2-3 লাইনটি বাদ যাবে। বিদ্যুৎ বেতন প্রদান, বেতন প্রদান কত? 50,000 টাকা। দেন তোমার বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিল কত? 45,000 টাকা। এত টাকা বিদ্যুৎ বিল আসছে। অবচয়, অবচয় কত? 15,000 টাকা। দেন এখন সুদ প্রাপ্তি, এটা আমার আয়তে যাবে। পণ্য বিক্রিটাও আয়, ঠিক আছে। বাড়ি ভাড়া প্রদান, এখানে একটু ঝামেলা আছে দেখো। বাড়ি ভাড়া প্রদান, এটা কি আমার ব্যয় না? ও, আগে আমি ব্যয় নির্ণয় করতেছি। ওকে, বাড়ি ভাড়া প্রদান, এটা আমরা ব্যয়, হ্যাঁ ঠিক আছে। বাড়ি ভাড়া প্রদান কত? 40,000 টাকা। দেখো 40,000, 40,000 এখানে ঝামেলা আছে দেখো। কি বলছে? বাড়ি ভাড়া প্রদান 10% 2017 সালের। আমাদের অঙ্ক কত সালের? 2018 সালের অঙ্ক। 10% 2017 সালের, মানে এটা বকেয়া ছিল। এবং 40% 2019 সালের। তার আমার অঙ্ক কত সালের বলো? অঙ্ক 18 সালে। 18 সালে কতটুকু পরে? বকেয়াটা বাদ দাও আগে। 40,000 10% কত? 40,000 10% তোমার 4,000। তো এই 4,000 টাকা বাদ দাও, বুঝছো? এটা কি আমার বকেয়াটা। আর 10%, 40,000 10% 4,000, এটা কি আমার বকেয়াটা, মানে 17 সালেরটা। আর 19 সালের অগ্রিম দেওয়া হচ্ছে 40%। 19,000 40% তোমার 19 সালের 16,000 টাকা। সো তোমার এটা, এই 4,000 টাকা কি তোমার বকেয়া, এই 16,000 কি তোমার অগ্রিম। সো দুইটা বাদ দিলে তোমার এই বছরটা বের আসবে না? সো 16,000 20, 40 থেকে 20 গেলে থাকে কত? 20,000 টাকা। বুঝতে পারছো? আর বোঝানো লাগবে? সে তোমার দেখো, 17 সালটা আমার বকেয়া ছিল না, অঙ্ক কত ছিল? 18 সালের। 17 সালটা আমরা বাদ দিব, ও বকেয়া ছিল। আমার শুধু কি ব্যয়তে কি লাগবে? চলতি বছরে ব্যয়টা লাগবে। তো 17 সালটা বাদ, 19 সালের অগ্রিমটাও বাদ। দেখো, এটা কি 17 সালে বকেয়া ছিল, এটা বকেয়া, এটা কি অগ্রিম। সো দুইটাতে বাদ দিতে হবে, তাহলে তেমন চলতি বছরটা আসবে। সো দুইটা মিলে 20,000, 40 20 দিলে 20,000 টাকা থাকে। ওকে, এখন তোমার ক্যালকুলেশনটা করো। 5,50,000, 5,50,000, দেন 45 যোগ 35, তাই তো? ওকে, 6,30,000 টাকা। 6,30,000 টাকা। এখন একটা শর্টকাট শিখে দিই দেখো। 6,30,000 টাকা না? এখন প্রদানে কি হবে? এখন জাস্ট আমি এখানে প্রদানটা লাগবে, দেখো একেবারে সহজ। প্রদানে কি হবে? প্রদানে সবই ঠিক থাকবে, লাস্টে ঝামেলাটা হবে এইখানে। এখানে এগুলো কোনো বাদ যাবে না, একসাথে যে টাকা দিয়েছে এটাই। এখানে শুধু তোমার কত? 40,000 টাকা হবে, শেষ। বুঝে গেছে? এখানে 20,000 টাকা বাদ দিয়েছিলাম, সেখানে 50,000 টাকা হবে। ওকে, বুঝতে পারছো? তো প্রদানটা কি? জাস্ট আমার একসাথে যত টাকা দিয়ে দিছে ওইটাই। সো আমার এখানে যদি একটাই ঝামেলা ছিল, বাড়িবার প্রদান, অগ্রিম ছিল, বকেয়া ছিল, একসাথে দিছিলাম কত? 40,000 টাকা। 40,000 টাকা এখানে। সো এই করে যোগ করে 6,50,000 আসে, শেষ। মূল হচ্ছে প্রদান হলো এটা, আর ব্যয় তো আমরা নির্ণয় করছি।
একেবারে সহজ এগুলো। আমাদের লাস্ট ওয়ান অঙ্ক, আসলে এই সৃজনশীলগুলো অ্যান্সার করতে তোমার 10 থেকে 15 মিনিট লাগবে সর্বোচ্চ। আর তোমাদের কাছে এগুলো এখন পানি লাগতেছে, কারণ যেভাবে বেসিক ক্লাসে আলোচনা করছি এগুলো নিয়ে পুরো এককালে বিস্তারিত আলোচনা হয়েছিল, তাই না? এখন দেখ গতে আমরা কি বলছে, গতে দেখো মুনাফা যেতে প্রাপ্তি ও আয়, প্রাপ্তি ও আয়। আমরা কি বলছিলাম, প্রাপ্তি মানে কি, যে এটা তুমি একসাথে প্যাক হচ্ছে, এখানে বকেয়া থাকতে পারে, অগ্রিম থাকতে পারে, রাইট? যে মনে করো আমি টিউশন করাই, তাই না, আমি গার্ডিয়ান থেকে 2 মাসে বার অগ্রিম নিয়ে আসলাম, সরি 2 মাসে স্যালারি বা বেতন অগ্রিম নিয়ে আসলাম, এটা কি আমার প্রাপ্তি না? বাট আমার তো 1 মাসে যেটা হবে ওইটা তোমার আয়। ওকে, এরকম আর কি। সো মুনাফা যেতে প্রাপ্তিটা দেখো, প্রাপ্তি প্রথমে কি দেখো, আসবে আসবে না, এই যে বিনিয়োগ সুদ প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি কত হাজার, এখানে কিচ্ছু আসবে না, কোনো ঝামেলা নেই, তোমার 20,000। দিন পণ্য বিক্রয়, তোমার একটাতেই ঝামেলা দিছে, বুঝছো? পণ্য বিক্রয় কত, 6 লক্ষ টাকা, 6 লক্ষ। দেন লাস্ট ওয়ান দেখা যায় কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি কত, তোমার 25,000 টাকা। সো এই কয়টার যোগফলে তোমার কি প্রাপ্তি। এখানে বললো না যে ভাইয়া এই বিনিয়োগ সুদ প্রাপ্তিতে ঝামেলা আছে, এটা আমরা কি আয়তে দেখাবো। সো 6,35,000 টাকা, এটা ক্যালকুলেশন করা লাগে না, 6,35,000 টাকা। এই টাইপের অঙ্ক আসলে তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। এখন আমাদের কি লাগবে, আমরা এখন নির্ণয় করবো কি আয়, তাই তো, আয়, মুনাফা জাতীয় আয়। আয়তে কি হবে, এই পণ্য বিক্রয় সেম থাকবে, কমিশন প্রাপ্তি সেম থাকবে, জাস্ট এইখানে অ্যামাউন্টটা চেঞ্জ হবে, 20,000 টাকা, তাই না? 20,000 টাকা অ্যামাউন্টটা চেঞ্জ হবে, কারণ কি দেখো বিনিয়োগের সুদ প্রাপ্তি ছিল 17 সালের জন্য 20% ছিল, অঙ্ক 18 সালে, তোমার 17 সালে 20%, মানে বকেয়া ছিল 20%, এন্ড 19 সালের কত 15%। বাদ দিতে হবে এগুলা, বকেয়া অগ্রিম দুটি বাদ দিতে হবে। দেখো আমরা একটু সাইডে করি, এখানে ট্রাই করি, দেখো 20,000 টাকা ছিল না, 20,000 টাকা, এর 15% কি, এই 15% হলো 17 সালের, 17 সালে 15% কত, 20%, সরি 20% কত, 17 সালে 20,000 20% কত, 4,000 টাকা, মাইনাস করো। দেন 19 সালে, রাইট, 19 সালে তখন 15% কত, 3,000 টাকা, 10% 2,000, এটা মাইনাস। সো 4 3 7, 20 থেকে 7 গুলো থাকবে 13,000 টাকা, জাস্ট এতটুকু চেঞ্জ আসবে, তোমার 13,000 টাকা আসবে এখানে। সো 7,000 টাকা কমছে, 45 থেকে 7 কমাই দাও, তোমার 45 থেকে 7 গুলো কত থাকে বলো, 38,000, শেষ। ওকে, সো আমাদের প্রাপ্তি আর শেষ হয়ে গেলো। এই ছিল আমাদের অঙ্ক। এই টাইপের মানে এই 3টা টাইপের অঙ্ক থেকে আমাদের বোর্ড পরীক্ষা অবশ্যই একটা কোশ্চেন আসবে। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ও হ্যাঁ, একটা কথা, ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে, ক্লাসগুলো যদি বুঝতে পারো, ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে ক্লাসগুলো করতে হবে, তাহলে সবাই উপকৃত হতে পারে।